ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। পুরোপুরি ভয় পেয়ে গেছে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব নেতাদের রাশিয়ার বিরুদ্ধে একাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন, আর এখান থেকেই পাওয়া যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ গুরুত্বপূর্ণ আভাস। এদিকে জিম্মি মুক্তি নিয়ে ব্যাপক তোপের মুখে নেতানিয়াহু সরকার, পদত্যাগ চাইছেন খোদ ইহুদিবাদী জনতা। জানিয়ে দিব রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের নিহত 18, আহত শতাধিক। থাকবে ভেঙে পড়েছে ইউরোপ, ইউরোপের হৃৎপিণ্ডে ফুটো হয়ে গেছে বলছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সর্বশেষ জানিয়ে দিব ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের চরম নিন্দা জানিয়েছে ওআইসি সংগঠন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। এবার চরম ভয় পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব নেতাদের রাশিয়ার বিরুদ্ধে একাট্টা হওয়ার আহ্বান জানিয়েছে এই যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট। এবার জাতিসংঘের অধিবেশনে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি জলবায়ু সংকটের মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সমাবেত বিশ্ব নেতাদের রাশিয়ার বিরুদ্ধে একাট্টা হয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আজ আমাদের এই নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আগামী দিনগুলোতে অন্যান্য হবু আগ্রাসীদের নিবৃত্ত করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে এবারের অধিবেশনে প্রায় 200টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। এবারের অধিবেশনে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি জলবায়ু সংকটের মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। জলবায়ু প্রসঙ্গে বাইডেন বলেছেন, তিনি জলবায়ু পরিবর্তনকে মানবজাতির অস্তিত্বর হুমকি হিসাবেই দেখছেন। বিশ্বের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা অতি দ্রুতই কমানো দরকার। সূত্র বিবিসি। জিম্মি মুক্তি নিয়ে এবার ব্যাপক তোপের মুখে নেতানিয়াহু সরকার। জিম্মি মুক্তি ইস্যুতে ব্যর্থতার জেরে ফের তোপের মুখে পড়েছেন নেতানিয়াহু প্রশাসন। এবার পার্লামেন্টের ভিতরে ঢুকে বিক্ষোভ করেছেন জিম্মিদের আত্মীয় স্বজনেরা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার রাষ্ট্রীয় কমিটির সভা চলাকালে প্রায় 20 জন বিক্ষোভকারী ঢুকে পড়েন সেখানে। প্রিয়জনদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। জিম্মিদের মুক্ত করতে সরকারের কোনো তৎপরতা নেই বলেও অভিযোগ করেছেন তারা। অপর একজন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোনো চুক্তি হবে না। কিভাবে তিনি এমন সব কথা বলতে পারেন? কিসের ভিত্তিতেই বা তিনি চুক্তির ব্যাপারে না বলে দিতে পারেন? এ সময় বিক্ষুব্ধ স্বজনদের শতভাগ অভিযোগ, সমালোচনার পরেও নির্বিকার ছিলেন পার্লামেন্টের সদস্যরা। পরে পরিস্থিতি শান্ত করে দেওয়া হয় নানা আশ্বাস দিয়ে, যদিও তাতে এক ফোঁটা মন গলেনি বিক্ষোভকারীদের। গেল 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়ে 240 জনকে আটক করে নিয়ে যায় হামাস। সংঘাতের 3.5 মাস পরেও তাদের কাছে এখনো শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় জিম্মিদের মুক্ত করতে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় ক্রমেই জোরালো হচ্ছে জনরোষ। এ বিষয়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র চেষ্টা চালালেও হামাস ও নেতানিয়াহু প্রশাসনের অনড় অবস্থানের জেরে ঝুলে আছে চুক্তি। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনে নিহত 18, আহত শতাধিক। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও শতাধিক মানুষ। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় শতাধিক বাড়িঘর। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা রয়েছে বহু মানুষ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 18 জন নিহত ও 130 জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। হামলায় 139টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বিবিসি নিউজ জানিয়েছে। ফাটল ধরে গেছে ইউরোপের হৃৎপিণ্ডে। এবার ধ্বংসের সময় গুনছে ইউরোপীয় নেতারা। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রায়ট হেনরি কিসিঞ্জার নাকি একবার বিরক্ত হয়ে বলেছিলেন, ইউরোপকে ডাকতে চাইলে আমি কাকেই বা ডাকবো। তবে এতদিন কিন্তু এ প্রশ্নের একটি ভালো জবাব ছিল। 1980 বা 90-এর দশকে জবাবটা ছিল জার্মান চ্যান্সেলর হেলমুট কলহ। 2005 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই প্রশ্নের উত্তর ছিল অ্যাঙ্গেলা মার্কেল। বলা হয়ে থাকে, জার্মানি এতটা বড়, ধনী আর ওজনদার যে
জার্মানির চ্যান্সেলর না চাইলে ইউরোপের গুরুত্বপূর্ণ কোনো কিছুই ঘটে না। জার্মানির চ্যান্সেলর যা চান সচরাচর সেটাই তিনি পান, কিন্তু সেটার দৃশ্যপট এখন পুরোপুরি বদলে গেছে। মার্কেলের পর জার্মানির চ্যান্সেলর হয়েছেন ওলাফ শলজ। গুগল করলে দেখা যায় এখন জার্মানির নেতা হচ্ছেন জৈনক ওলাফ শলজ। কিন্তু এতটাই তিনি নিষ্প্রভ ও বিবর্ণ যে তার এ পরিচয় অনেকেই হয়তো জানেনই না। যখন ইউরোপের অর্থনীতি স্থবির, প্রায় সর্বত্র জনমত জরিপে কঠোর ডানপন্থীদের এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বৃষ্টির মতো রকেট ছুড়ছেন, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও শলজ যেন প্রায় অদৃশ্য এক অস্তিত্ব। জার্মানিতে তার রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটস জনপ্রিয়তার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। তার দলের পক্ষে সমর্থন মাত্র 15%। এ যেন একটি পরিহাসের মতো। শলজকে বেশিরভাগ সময় কাটাতে হয়েছে তার নাজুক ত্রিমুখী জোটকে টিকিয়ে রাখতেই। ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের চরম নিন্দা জানালো ওআইসি, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন। মঙ্গলবার ভারতের অযোধ্যায় 5 শতাব্দী পুরনো বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দির নির্মাণ ও উদ্বোধনের নিন্দা জানিয়েছেন। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির উদ্বোধন করেছেন। 1992 সালে হিন্দুত্ববাদী জনতা ধ্বংস করার আগে বাবরি মসজিদ ওই জায়গায় বহু শতাব্দী ধরে দাঁড়িয়েছিল। এই ধ্বংসলীলা ভারতের স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ ধর্মীয় দাঙ্গার সূত্রপাতটি ঘটায়। এতে 2000 লোককে হত্যা করা হয়েছিল, যাদের বেশিরভাগই মুসলিম জনতা। এ ঘটনা দেশটির আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিকে নাড়া দিয়েছিল। কিন্তু মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির জন্য রাম মন্দিরের উদ্বোধন একটি যুগান্তকারী মুহূর্ত। পাকিস্তান এই উদযাপনের নিন্দা করেছে এবং মন্দিরের উদ্বোধনকে ক্রমবর্ধমান সংখ্যাগরিষ্ঠতার প্রতীক ও ভারতের মুসলিম সম্প্রদায়ের প্রতি অবমাননাকর হিসাবে বর্ণনা করেছেন। নতুন মন্দিরকে ভারতের গণতন্ত্রের মুখে একটি কলঙ্ক হিসাবে অভিহিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র দফতর। তারা বারণসারি জ্ঞানব্যাপী মসজিদ ও মথুরায় শাহী ঈদগাহ মসজিদ সহ দেশটির